দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ নিবেদিত পাঠকের গল্পে এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। জিনা কবির সূচনা আমাদের সাথে আছে, তবে এই মুহূর্তে সে পাঠক সমাবেশ প্যাভিলিয়ন হেঁটে হেঁটে ঘুরছে এবং পাঠকের সাথে কিছুটা কথোপকথনও তার চলবে। সূচনার সাথে আমরা কথা বলবো, তবে তার আগে আমাদের সাথে আজকে যিনি আছেন তার সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন সদাহাস্য একজন মানুষ, আমিনুল ইসলাম ভুইয়া। কেমন আছেন? ভালো। নীল আপনার সাথে আগেই পরিচয় হয়েছে আমার, কতবার আসছিলেন। আমি যে বললাম যে সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, মানে সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। আপনার হাসিটা যদি আমি না দেখাই তাহলে কিভাবে প্রমাণ হবে বলেন? দুই ধরনের মানুষ হাসে, সেটা হচ্ছে বোকা মানুষ খুব হাসে, আরেকজন মানুষ আছে যে মানে কিছু না বুঝেই হাসে। আমি তো বোকা, কিছু না বুঝে হাসার লোক। এটা আপনার বিনয়, কিন্তু এই বিনয় আমরা মানতে রাজি নই। আপনার সাথে আমরা আরও কথা বলবো, হাসতে হাসতেই কথা বলবো, তবে তার আগে আমরা একটু সূচনার কাছে যেতে চাই। সূচনা, যদি একটু পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরের গল্পটা আমাদেরকে জানাও তাহলে খুব ভালো হয়। নীল, আমি পাঠক সমাবেশের ভিতরে এই মুহূর্তে কিন্তু বেশ ভিড় এবং সময় যত গড়ায় বইমেলার, অর্থাৎ এই যে রাতের সময়টা যত বেশি গাঢ় হতে থাকে, সন্ধ্যাটা যত গাঢ় হয় তত কিন্তু বইমেলায়ও ভিড় বাড়ে এবং পাঠক সমাবেশেও কিন্তু সেই ভিড়টি ছড়িয়ে পড়ে। পাঠক সমাবেশ প্যাভিলিয়ন জুড়ে আপনারা দেখছেন যে সবাই বই দেখছে, পাঠকরা, এবং এখানে প্যাভিলিয়নটি এমনভাবে সাজানো সবাই কিন্তু বন্ধুদের সাথে দল বেঁধে বই দেখতে পারে এবং বই কিছুক্ষণ দেখার সুযোগও থাকে। আমি এখানে তিনজনকে দেখতে পাচ্ছি। আমি একটু দেখতে চাই আপনারা কি বই দেখছেন, আমি কি একটু দেখতে পারি? আচ্ছা, শুদ্ধতম কবি, কবিতা কেমন লাগে? কবিতা মানে ভালো লাগে, কবিতা পড়া হয়? পড়া হয়। এই যে মানে আব্দুল মান্নান সৈয়দের শুদ্ধতম কবি বইটা নিয়ে একটু জানতে চাই। এই বইটা সম্পর্কে আগ্রহ হলো কেন পাঠক সমাবেশে? মানে সর্বপ্রথম দেখতেছি, ভালো লাগলে কিনবো, আর না লাগলে অন্য একটা দেখতে পারি। আচ্ছা, বইটা দেখবেন। আচ্ছা, আমি পাঠকরা আসলে বই যখন কেনে বা বই যখন পড়ে তখন আসলে এতটাই মনোযোগী থাকে এবং আমি যেটা বলছিলাম যে এই প্যাভিলিয়নে কিন্তু দাঁড়িয়ে দেখা যায় যে বইটা দেখে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারে। এবং এখানে যারা আছেন আমি তাদের অনেককে দেখতে পাচ্ছি যে কুয়াশায় সাদা ঘোড়া, সৈয়দ শামসুল হকের, এই বইটি কি আপনি নিচ্ছেন? না, আমি আসলে আসছি এখন মাত্র, এখন ডিসাইড করি নাই। দেখি, এটা সামারাইজ করে দেখি কি করা যায়, নিতে পারলে নেব ইনশাল্লাহ। আচ্ছা, আজকেই প্রথম মেলায় আসা হচ্ছে? না, মেলায় আমি আরও কয়েকদিন, বলতে প্রথম 1 তারিখেই এসেছিলাম, এরপরে আবার আসা হয়েছে। তখন অতটা স্টলে বুকটুক ছিল না, মানুষের আনাগোনা ছিল না। আজকে আসলাম, আজকে আসার পর দেখতেছি পুরো। এই যে পাঠক সমাবেশের প্যাভিলিয়নে আমি অনেকক্ষণ থেকে আপনাকে দেখেছি, এই পাঠক সমাবেশের বই এর আগে পড়া হয়েছে? পাঠকের বলছে এখানে আসছি আমি এই প্রথমই, এর আগে কখনো আসি নাই। সমাবেশে এর আগে আসা হয়নি। আচ্ছা, এসে আপনার কুয়াশায় সাদা ঘোড়া বইটার প্রতি একটা আগ্রহ জন্মেছে। আচ্ছা, আপনি দেখবেন নিশ্চয়ই বইটা, আপনার ভালো লাগলে তো আপনি নেবেন। আমি আরেকজন পাঠকের কাছে চলে যেতে চাই। সাধুজ্জামানের বই দেখছেন আপনি, একটু কথা বলতে চাই। সাধুজ্জামান কি আপনার পছন্দ? পছন্দ বলতে একটা দুটো বই পড়া হয়েছে আগে ওনার। পাঠক সমাবেশ থেকে সাধুজ্জামানের সংগ্রহ করা হয়েছে? না, করা হয়নি। এখন কি দেখছেন তার? আমি দেখছি আপনি সাধুজ্জামান সমাজ ভাবনাটা, এই বইটার প্রতি কোন পার্সপেক্টিভে আপনার আগ্রহ হয়েছে? বললাম, বলতে পারি না আসলে। আপনি দেখছেন? আচ্ছা, আসলে সবাই বই দেখছে পাঠক সমাবেশে ঘুরে ঘুরে এবং পাঠক সমাবেশে কিছু সিগনেচার সমগ্র আছে। পাঠক সমাবেশ তো বই ছাপে না, বিষয় ছাপে। সাধুজ্জামান রচনা সমগ্র, শহীদুল জহির রচনা সমগ্র, লালন সমগ্র, রবীন্দ্র সমগ্র, ফ্রান্স কাফকা সমগ্র, এবং সবাই কিন্তু বই দেখছে। এবং আমরা যেটি দেখি যে ক্লাসিক বইগুলোর প্রতিও কিন্তু এক ধরনের আগ্রহ রয়েছে পাঠকদের। এবং আমি যেটি বলি যে একসময় ভিড়টা থাকে, আবার অনেক সময় ভিড়টা নিঃশেষ হয়ে যায়। এবং আমি একটু যারা পাঠক সমাবেশে তরুণ বিক্রয় কর্মী আছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই যে পাঠকরা বই যখন দেখছে তারা আসলে পছন্দের তালিকার খবর সবচেয়ে ভালো। আচ্ছা, আমি বিক্রয় কর্মীদের কাছে যাওয়ার আগে আমি একজন কিশোরকে পেয়েছি, আমি তার সাথে কথা বলতে চাই। বই পড়া হয়? হ্যাঁ, বই পড়া হয় আর কি। আচ্ছা, কেমন বই ভালো লাগে? এই গল্প টাইপ বই ভালো লাগে আমার। দু একটা গল্প টাইপ বইয়ের নাম শুনি। এই হলো গিয়ে ডাকি জার্নি, এটাই ভালো লাগে। জি, এই আর তো কোনো বই পড়ি না, এই ডাকি জার্নি আগে পড়ি, আগে কমিক্স পড়ি। কিন্তু আমি তো তোমার হাতে দেখতে পাচ্ছি কবিতা সংগ্রহ। এই এরা আগে দেখতেছি আর কি।
ধরে দেখা হচ্ছে, গল্পের পরে কবিতাও পছন্দ হতে পারে। আচ্ছা, আমাদের সাথে আমি প্রতিদিনই আসলে আপনার কাছে জানতে চাই, কারণ একটু একটু করে ভিড়টা বাড়ে, একটু প্রতিদিনই তো আসলে তালিকা সংগ্রহ হচ্ছে, তালিকা প্রস্তুত হচ্ছে, সেখানেও পরিবর্তন আসছে। একটু আপনার কাছে জানতে চাই যে পাঠকদের আগ্রহ কেমন দেখছে? আগ্রহ মোটামুটি ভালোই পাঠকদের। পাঠক যারা আছে তারা তো অবশ্যই বই নেড়ে চেড়ে দেখে বইয়ের মধ্যে কি আছে, বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তারপরে তারা বই কিনতে আগ্রহী হয়। শুধু আমরা তো বিষয় নিয়েই লিখি, তো গল্প আছে, উপন্যাস আছে, তারপরে হচ্ছে আপনার আরও যে বিষয়ভিত্তিক বইগুলো আছে সেসবগুলোই আমাদের এখানে কালেকশানে আছে। পাঠক দেখছে, আমাদের যে প্রচ্ছদ তারা খুবই পছন্দ করছে, তারপরে বইয়ের যে পেজ, স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমাদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারা সবসময়ই আমাদের প্রশংসায় করছে। তো আমরা পাঠক আসছে মোটামুটি এখন, চাই আরও পাঠক জমুক, আরও ভিড় হোক, ভিড়ের মধ্যে সব পাঠক বই খুঁজে নিয়ে যাক, এটাই চাই আমরা। ব্যাগ ভর্তি করে তারা বই নিয়ে বাসায় চলে যাক, এটাই চাই। এটা আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি ছিলাম পাঠকের গল্পে, এবং পাঠক তো আসতেই থাকবে, ভিড় বাড়তে থাকবে, এবং পাঠক বই দেখুক। আমি একটু নীলের সাথে যুক্ত হতে চাই। নীল, ধন্যবাদ সূচনা। তোমার মাধ্যমে আসলে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের এই মুহূর্তের চিত্রগুলো আমরা দেখছিলাম। আমাদের সাথে আমিনুল ইসলাম ভূঁইয়া আছে, সেটা তো আসলে বলছিলাম, এবং এই মুহূর্তে আমিনুল ইসলাম ভূঁইয়ার একটি বই আমার হাতে আছে, নাম হচ্ছে প্লেটো, জীবন ও দর্শন। এবং সেখানে প্রথমেই যে কথাটি লেখা আছে মুখবন্ধে, এমারসন যখন বলেন প্লেটো হলো দর্শন আর দর্শন প্লেটো, তখন আমাদেরকে এমন ভাবনায় পেয়ে বসে যে এটি হয়তো একটি ভক্তিপূর্ণ আধিক্যতা। এই যে ভক্তিপূর্ণ আধিক্যতা, এই বিষয়টি একটু যদি আমাদের সাথে ভাগাভাগি করে নেন। ইনফ্যাক্ট প্লেটোকে যেটা বলা হয়, হি ইজ দ্য ফিলোসফার অফ দ্য ফিলোসফার্স, হি ইজ দ্য আইডিয়ালিস্ট অফ দ্য আইডিয়ালিস্টস। একটা ফিলোসফার সম্পর্কে আপনি যদি এরকম বলেন যে হি ইজ দ্য ফিলোসফি, তখন একটা স্বাভাবিক মনে হয় না যে ইট ইজ অ্যান এক্সাজারেশন। কিন্তু পশ্চিমা সভ্যতার বা আমাদের ফিলোসফির যে ইতিহাস, পাশ্চাত্য ফিলোসফি, সেটা যদি আপনি বিচার করেন তখন দেখবেন যে এটা হয়তো অতিশয়োক্তি নয়। কারণ এমন কোনো শাখা নাই যেটাতে প্লেটো বিচরণ করেননি এবং যেটার জন্ম দেননি। একটা কার্ল পপার একটা কথা বলছিল যে আপনি আইদার প্লেটোনিস্ট অথবা অ্যান্টি প্লেটোনিস্ট, কিন্তু আপনি নন প্লেটোনিস্ট নন, মানে আপনি এর বাইরে যেতে পারবেন না। তার মানে কি, যে দর্শনের যে ভিত উনি নির্মাণ করে দিয়েছেন, যেই শাখা প্রশাখা নির্মাণ করে দিয়েছেন, সেইটা ধরে এখনো দর্শন চলতেছে। সেই জন্য বলা হয় প্লেটো ইজ ফিলোসফি ইজ প্লেটো। আর এতগুলি বই, উনি এত বই লিখেছেন প্লেটো, তার এত ডায়লগ আছে। আমরা তো সক্রেটিসকে চিনি প্লেটোর থ্রুতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দার্শনিক সক্রেটিস, যিনি নৈতিকতার ভিত নির্মাণ করছেন, যিনি পৃথিবীকে মানে এই দর্শনের আলো দিয়েছেন, সেটা তো আমরা জানি প্লেটোর থ্রুতেই। সেই জন্য ওই প্লেটো ইজ ফিলোসফি ইজ প্লেটো হয়তো বা আলটিমেটলি অতিশয়োক্তি নয়। তার বিপরীতে অনেক হয়েছে। তার প্রধান শিষ্য, আউয়াল শিষ্য যাকে বলে অ্যারিস্টটল, সেই তো তার বিরোধিতা করেছে, কিন্তু সেই বিরোধিতাও তাকে প্রতিষ্ঠা করারই একটি পথ। আচ্ছা, মানে সেই সূত্র ধরে যদি আমরা বলি যে এই যে আমিনুল ইসলাম ভূঁইয়া, প্লেটো এবং সক্রেটিস, প্লেটো এবং সক্রেটিস, আমিনুল ইসলাম ভূঁইয়া, খুব কি ভুল বলা হবে? কারণ এই পাঠক সমাবেশে আসলেই আমরা প্লেটো এবং সক্রেটিসের এত বই দেখতে পাই, এবং সব বইয়ের উপরেই কিন্তু রঙিন মোড়াটা কিন্তু একটি নাম, আমিনুল ইসলাম ভূঁইয়া। তাহলে এটা আমার অবশ্যই একটা ভক্তিপূর্ণ আধিক্যতা বলতে পারেন কি? এটা হিমালয়ের সাথে মোল হিলের তুলনা করা, এইটা নয়। যেটা আমাদের দারিদ্র, সেটা হচ্ছে কি, আমাদের এখানে গ্রিক সাহিত্যের, গ্রিক ফিলোসফির আসলে খুব বেশি চর্চা হয়নি। আমাদের এখানে প্রথম পদ দেখেছে সর্দার ফজলুল করিম। আপনি এমনকি রবীন্দ্রনাথের মধ্যেও গ্রিক সাহিত্যের খুব বেশি পাবেন না, মানে আমাদের যিনি গ্রেট। সুতরাং আমি যে এতগুলি বই, 28টা বই অনুবাদ করছি প্লেটোর, সেখানে বিভিন্ন সাবজেক্ট এতে আছে, সাহিত্য আছে, তারপরে যেমন ধরেন অধিবিদ্যা আছে, এমন কোনো জিনিস নাই যেটা এটাতে নাই।
সুতরাং সেই সূত্রে আমি মনে করি যে আমাদের এই বাঙালি পাঠকের বেশি করে প্লেটো অ্যারিস্টটল পড়া উচিত। প্লেটো আচ্ছা, সেই জায়গায় আমার একটি জানার বিষয় সূচনা যে মানে তোমার ভিতরে কি এই প্রশ্নটা যাচ্ছে না যে কেন পড়া উচিত? অবশ্যই নীল, এটা মানে কেন পড়া উচিত এই প্রশ্নের উত্তর তো আসলে সবচেয়ে বেশি দিতে পারবে যিনি এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ তার কাছে জানতে চাই আসলে হ্যাঁ। এই যে আপনি বললেন যে পড়া উচিত, সবারই পড়া উচিত, কেন পড়া উচিত? না, যেমন ধরেন সক্রেটিস নীতি নৈতিকতা নিয়ে কাজ করেছেন। একটা ইয়েতে বলা হয় যে উনি অন্তরিক্ষ থেকে ফিলোসফিকে মাটিতে নেমেছে, মাটিতে নেমে এভরিডে লাইফে আমাদের কি দরকার, আমাদের কেমন জীবনযাপন দরকার এবং কেমন জীবনযাপন করলে আমরা সুখী থাকব। জীবনের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সুখ। এইটা এই গ্রিক ফিলোসফাররা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনি আলটিমেটলি অ্যানালিসিস করে দেখেন, সেইটাই যদি হয় তাহলে আমাদের কি ধরনের জীবনযাপন করা উচিত, কী ধরনের নৈতিক জীবনযাপন করা উচিত, সেইটা ওনারা আমাদের শেখাইছেন। এবং সেই শিক্ষা থেকে আমরা আসলে সরে গেছি অনেক। যেমন ধরেন এখন যেটা আমি একটু আগে ইয়ার সাথে বলতেছিলাম, মাসুদুজ্জামান এখানে আসছিল, তাকে মানে বলছিলাম যে গ্রিকরা এমন কিছু জ্ঞান তৈরি করছে যে জ্ঞানের তারা ইমিডিয়েট কোনো ইয়া নেই, ইউজ নাই, ইউজলেস নলেজ। বার্ট্রান্ড রাসেল একটা বইও লিখছে ইউজলেস নলেজের উপর। সুতরাং সেই ইউজলেস নলেজ আপনাকে কি দেয়? আপনার চিত্ত ইয়া করে, প্রতিষ্ঠা করে, সুখ দেয়, শান্তি দেয়। এইটাই তো জীবনের আলটিমেট উদ্দেশ্য। সুতরাং আপনার কেমন জীবনযাপন করা উচিত সেইটা গ্রিকরা আমাদের শিখাইছে। আচ্ছা, এই যে আমার হাতে আরেকটি বই আছে, সক্রেটিস জীবন মৃত্যু দর্শন, আমিনুল ইসলাম ভুইয়ার, এবং বইয়ের প্রচ্ছদ আসলে এটা আমরা প্রতিবারই বলি যে দুর্দান্ত নীল, প্রচ্ছদ এবং দারুণ এত নীল। সুন্দর এবং পেপার ব্যাক, মানে দারুণ। মানে এই বইটি আসলে যে কোনো ভ্রমণ কিংবা জার্নিতে আমরা কিন্তু খুব সহজেই নিয়ে যেতে পারি এবং পড়তেও ভীষণ রকম মজা। সেখানেও কিন্তু আমি মুখবন্ধ পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে যে হেমলোক পানে যখন সক্রেটিসের মৃত্যু ঘটে সেই দৃশ্য বর্ণনা করে ফিদোর জবানিতে প্লেটো বলেন, অ্যাচেক্রাতিস, এই ছিল আমাদের প্রিয় সহচরের জীবনের অবসান। তার সেই কালে আমরা যারা তাকে জানতাম তাদের নির্দ্বিধায় বলা উচিত, সক্রেটিস ছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন সবচেয়ে উত্তম, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে ন্যায়পরায়ণ। পৃথিবীর এক শ্রেষ্ঠ দার্শনিক সম্পর্কে আরেক শ্রেষ্ঠ দার্শনিকের এই ছিল মূল্যায়ন। সক্রেটিস সম্পর্কে এর চাইতে খাঁটি কথা আর কি হতে পারে? এবং হতে পারে আসলে, হ্যাঁ, এটাই আপনার কাছে জানতে চাই, এর থেকে কি খাঁটি খাঁটি কথা আর কোনো কথা হতে পারে সক্রেটিস সম্পর্কে? যে এখানে প্লেটো এই কথা বলছে, আমি তো নস্যি পিঁপড়ে। সক্রেটিস আসলে এই যে প্লেটোকে যে ইন্সপায়ার করতে পারছে এবং সেই সূত্র ধরে অ্যারিস্টটল আসছে, পুরা ওয়েস্টার্ন ফিলোসফি, পুরা পাশ্চাত্য ফিলোসফি আসলে সেই ধারাবাহিকতা। আপনি বলতে পারেন মানস সরোবর আছে না, ওইখানে যেই স্বচ্ছ পিওর জল এই নদী দিয়া প্রবাহিত হয়, যুগের পর যুগ ধরে প্রবাহিত হচ্ছে, এইটা হচ্ছে সেই সোর্স। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আমাদের সেই সোর্স। সুতরাং এর চেয়ে খাঁটি কথা আর কি হতে পারে? তো পুরা ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন সাহিত্য, ওয়েস্টার্ন মনন তৈরি করছে তারা। আমরা অনেক পরে এইটার কিছু স্পর্শ পাচ্ছি এবং সেইটাতে আমার মনে হয় যে আমাদের এই জিনিসটি গভীরভাবে চর্চা করা উচিত। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার না এই যে সূচনা মানে প্লেটো এবং সক্রেটিস, মানে এই নাম দুটো যখন আমার মুখে আসে, ঠোঁটে আসে এবং মস্তিষ্কে আসে, আমার কাছে মনে হয় খুবই খটোমটো বিষয় হবে মানে পড়াটা। কিন্তু যখন আমিনুল ইসলাম ভুইয়া বলেন নীল, হ্যাঁ। তখন কিন্তু তোমার কাছে বেশ সহজ মনে হবে। সহজ মনে হবে। হ্যাঁ। এবং আরো একটি বিষয় যে এখানে আরেকটি বই আছে, প্লেটো প্রবেশিকা, প্রবেশিকা। মানে যাদের কাছে এই যে খটোমটো লাগে, হ্যাঁ, তাদেরকে সহজে প্লেটোকে আসলে কিভাবে বুঝতে পারবে, কিভাবে জানতে পারবে, এই কারণেও কিন্তু পাঠক সমাবেশ দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে, প্লেটো প্রবেশিকা। মানে আমি আসলে প্রথমে প্লেটোর মধ্যে প্রবেশ করতে চাই। তো এই যে প্লেটো প্রবেশিকা, এর মধ্যে আসলে কোন বিষয়বস্তু এবং কতটা সহজভাবে তুলে ধরা হয়েছে? সেইটা আপনি ধরেন, এই যে প্লেটোর প্রাসঙ্গিকতা কি, সেই প্লেটোর যুগ, এটা আমাদের যুগে এসে কি প্রাসঙ্গিক, আমি এখানে কতগুলি সাবজেক্ট দিছি। যেমন ধরেন সক্রেটিস আর প্লেটোর সম্পর্ক কি, প্লেটোর এই সংলাপগুলির ইতিহাস, প্লেটোর সংলাপের রচনাক্রম, প্লেটোর সংলাপসমূহের সংক্ষিপ্ত সার। এই যে সংক্ষিপ্ত সার দিছি,
সেটাকে আবার একটা আলাদা বই হিসাবে আমি এখানে প্লেটোর সংলাপের সংক্ষিপ্ত সার তুলে ধরছি। তাতে আপনি ধরেন মেনেক্সেনাস পড়বেন, প্রথমেই তো নামই তো খটখটি মনে হয়। আমি তো ওইটাই বললাম যে নামটাই আসলে খটমটো মনে হয়, তোমার মনে হয় যে ভিতরের বিষয়বস্তু বোধহয় আরো খটমটে। আরো খটমটে আচ্ছা, তার হবে। থেকে একটা ভালোবাসার উপন্যাস পড়াটাই বোধহয় হ্যাঁ, ভালো এত হবে। খটমট এই যেমন ধরেন ক্রাতিলাস, নামই তো আপনার অপরিচিত। তো এই ফিলোসফিক্যাল ডিবেটগুলি খুব সংক্ষেপে আমি তুলে দিচ্ছি। ম্যানো হচ্ছে নলেজ সম্পর্কিত পৃথিবীর প্রথম বই ম্যানো। তো সুতরাং যেমন তার একটা ইয়ার কথা ছিল প্লেটোর, যে মানুষকে আসলে জ্ঞান শেখানো যায় না, মানুষের ভিতর জ্ঞান নিজে নিজেই থাকে, আপনি শুধু আপনাকে এটাকে জারিত করে দিতে পারেন, ফেসিলিটেট করে দিতে পারেন। যেমন এর মধ্যে এই ভিতরে থাকা একটা জিনিস, যেমন ধরেন আগুন, পাটকাঠি বা কিছু একটা, আপনি শুধু এখানে একটু আগুন জ্বালাই দিতে পারেন, তারপর এটা নিজে নিজে জ্বলতে থাকবে, দাও দাও করে জ্বলে উঠবে। থাকবে। তো এইরকম যে ডায়লগগুলি আছে খুব সংক্ষেপে আমি তুলে ধরছি। গর্জিয়াস আছে এখানে, লাইসিস। যেমন বন্ধুত্ব কি? আপনি আসলে কোনো বন্ধুকে ভালোবাসেন না, আপনি নিজেকে ভালোবাসেন বলে একজন বন্ধুকে ভালোবাসেন। কাকে ভালোবাসতে হবে সেই কথা এখানে বলি। যেমন থিয়াইটিটাস, এইটা হচ্ছে ইয়ার বই, এপিস্টেমোলজির বই। জ্ঞান কি এবং কোত্থেকে জ্ঞান আসে, এই জিনিসটিয়া এইখানে সে আলোচনা করছে। তো এইটা তো এই বিরাট জঙ্গলের মধ্যে বই পড়ে মানুষ বুঝতে পারবে না। না, কিন্তু আপনি যত সহজ করে বলছেন ওই বিষয়টা আমি আরেকবার জানতে চাই। যেমন সূচনা এবং আমি হচ্ছে বন্ধু, কিন্তু আপনি একটু আগে যেটা আসলে বলছিলেন যে মানে আমি বন্ধুকে ভালোবাসি নাকি আমি আমাকে ভালোবাসি নিজেকে বলে ভালোবাসি বলে। মানে বন্ধু আমি তৈরি করেছি। প্লেটো কি বলছে? একটু বলছে যে আপনি বন্ধুর মধ্য দিয়ে নিজেকে আসলে ভালোবাসেন, নিজের জ্ঞানকে ভালোবাসেন, এবং মানুষের আলটিমেট ভালোবাসা হচ্ছে জ্ঞানের প্রতি। এই যে এখন বলে যে মানে ভালোবাসা, অ্যারিস্টটল যে বলছে ভালোবাসা হচ্ছে জ্ঞান, এই জ্ঞানকে আপনি ভালোবাসেন বলে আপনি নিজেকে ভালোবাসেন। এইটা ঘুরপথে আসলে এই কথাই বলা। তো এই ইয়াগুলি আমাদের অনেক দিনের দূরের স্মৃতি, তো যেমন দূরের পাহাড়ে কি কি গাছ আছে, এটাতে কি কি ফল ফলে, এটার রং কি আমরা অনেক সময় দেখতে পাই না, কারণ অনেক দূরে চলে গেছে। তো আমার মনে হচ্ছে এই জিনিসগুলি রিভাইভ করার দরকার। রেনেসাঁর সময় কি করছে, রেনেসাঁর সময় এই জ্ঞানগুলিকে আবার তারা সুস্পষ্ট করে তুলছে। দ্যাট ইজ ওয়াই রেনেসাঁ মানে হচ্ছে পুনর্জন্ম। তো আমাদের যদি রেনেসাঁ করতে হয় তাহলে আমাদের প্রাচীন জ্ঞানের সাথে যোগাযোগ করতে হবে। যেমন ধরুন এরিস্টটল কি করছে, এরিস্টটলের সাথে যে মুসলিম সভ্যতার যে কানেকশন ছিল আমরা এখন আর জানি না। তো সুতরাং সেটাকে রিভাইভ করার জন্য তো আমাদেরকে এরিস্টটল পড়তে হবে। বাজারে গিয়ে দেখেন এরিস্টটল কোনো বই আছে? নাই। আপনি বলতে পারেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, কিন্তু আপনি যদি আপনি নিজের ভাষায় কোনো জিনিস না জানেন, আপনি আসলে জানেন না। সেই জন্য আমাদের একটা ক্ষীণ প্রচেষ্টা হচ্ছে এই বইগুলি বাংলায় লেখা। এই মাদ্রাসায় পড়ায় আরুস্তু আছে না, আরুস্তু ইজ ভার্চুয়ালি এরিস্টটল। যেমন ধরেন প্লেটো পড়ায় না মাদ্রাসায়, ওরা বলে কি আফলাতুন ইজ প্লেটো। আচ্ছা আচ্ছা। সক্রেটিসের নাম দিছে সক্রাত, কারণ হচ্ছে এক এক ভাষায় এসে নামগুলি চেঞ্জ হয়ে যায়। তা আমি এই বইটাতে যেটা করছি, মূল গ্রিক ভাষায় কি নাম আর আমরা কি নামে উচ্চারণ করি, এইটার একটা কম্পারেটিভ ইয়া দিছি। দারুণ বিষয়, এটা একটা দারুণ বিষয়। মূল গ্রিক উচ্চারণে আছে, গ্রিকে কি হবে আর বাংলায় আমরা কি এটার কনভার্সন করছি। এবং এই বইগুলো তো এই যে আমাদের সময়ের প্রেক্ষাপট, এই সময় খুবই প্রাসঙ্গিক আসলে। যেমন ধরেন এখানে ধরেন আমি গ্রিকে হচ্ছে, ইংরেজিতে প্রতীক নাম হচ্ছে টেনিকাস, কারণ আমরা তো প্রথমে ইংরেজিতে পড়ি। আসলে গ্রিকেটার নাম হচ্ছে তুন্নিখুস। তা আমি যদি তুন্নিখুস লিখি তাহলে তো লোকজন কেউ বুঝতে পারবে না। সেই জন্য ইংরেজিতে যেটা বলা হয় তার কাছাকাছি উচ্চারণ দিয়া আমি বাংলার একটা প্রতিবর্ণীকরণ করছি এবং সেগুলোর ব্যাপারে শর্ট নোটস দিয়েছি, তাতে লোকজনের পড়তে সুবিধা হবে। কারণ এখন জিনিসটা হচ্ছে ওই যে
অনুপান সহযোগে বাচ্চাদেরকে ইয়া করা হয় না, ওষুধ খাওয়ানো হয় না, সেরকম তিতা ওষুধ অনুপান সহযোগে খাওয়ানোর প্রচেষ্টা আর কি। আচ্ছা, এই যে আমিনুল ইসলাম ভাই, এই যে প্রচেষ্টার প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা দীর্ঘদিন থেকে দেখছি আপনি এভাবে কাজ করে যাচ্ছেন, এবং আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, পাঠকের গ্রহণযোগ্যতা আপনি সরাসরি আপনার কাছে কতটুকু পেয়েছেন বা আপনার কি মনে হচ্ছে? যেটা হচ্ছে এই সাবজেক্ট তো আপনার অনেক লোকজন যেটা বলে আর কি, যে আপনি যদি পুষ্টিকর খাবার খান সেটা যে খুব স্বাদু হবে তেমন নয়, আপনি কষ্ট করে ইয়া করতে হবে। এখন ম্যাক্সিমাম আপনি ইয়াতে পড়েন, আমাদের ইউনিভার্সিটি শিক্ষা, অন্য শিক্ষা দেখেন, সেটা হচ্ছে প্রয়োজনের শিক্ষা। লোকজন MBA পড়ে, ইয়া পড়ে, যত সাবজেক্ট পড়ে 90% দেখেন প্রয়োজনের শিক্ষা। তো এই শিক্ষা পাইতে হইলে লোকজনকে এটাতে ইন্টারেস্টেড করে তুলতে হবে। আমাদের যেটা আমরা করি না আর কি, সেটা হচ্ছে এই জিনিসগুলি ঠিক মতো তাদের সহজবুদ্ধ করে তুলে ধরি না। এই তুলে ধরাটা প্রয়োজন। লোকজন অনেক সময় বলে যে ইউনিভার্সিটি মাস্টাররা কিছু না বললে এটার তো কোনো পাত্তা পায় না। তা আমি তো ইউনিভার্সিটির বাইরের লোক, তো তারপরে চেষ্টা করে চলছি। যেমন এই বইটা ইট হ্যাজ বিন রিকগনাইজড বাই নাও, এটা একটা প্রাইজ পাইছে। তারপরে অনুবাদের ইয়েগুলি প্রাইজ পাইছে। তাতে মনে হয় যে নিশ্চয়ই বিদ্যুৎ সমাজে এটা নিশ্চয়ই কিছু একটা ইনফ্লুয়েন্স আছে। এবং আমার মনে হয়েছে যে কিছু মানে আমরা তো বইমেলা প্রাঙ্গণে আছি, এবং বইমেলা প্রাঙ্গণে এত পাঠকের পদচারণা এবং এত ধুলো উঠছে, সেই ডাস্ট বোধহয় আপনাদেরকেও কিছুটা হলেও আক্রমণ করছে। যদিও আসলে এই মুহূর্তে প্লেটো এবং সক্রেটিসেরই আক্রমণ করবার কথা ছিল, কিন্তু তার মধ্যে ধুলো ঢুকে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে সূচনা মাঝে মাঝে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি বললেন যে জ্ঞান আসলে কাউকে দেয়া যায় না। আপনি কি সূচনাকে একটু এই বিষয়টা বলবেন যে জ্ঞান আসলে কাউকে দেয়া যায় না, এটা নিজের ভিতরেই থাকে? এটার কতগুলি থিওরি আছে। জ্ঞান কি করে হয় সেই থিওরি নিয়ে, যেমন আমি একটা বই এবার অনুবাদ করছি, আজকে আসার কথা ছিল, আসে নাই, স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন। সেই মানে বৈজ্ঞানিক বিপ্লবের কাঠামো টমাস কুন একটা বই লিখছে। এইটা বিশ্বব্যাপী এত হয়েছে, 1 কোটির মতো কপি বিক্রি হয়েছে, বাংলাদেশ এটা জানেও না। এটা আজকে কালকে আসার কথা। তো জ্ঞান কি করা হয় 20th সেঞ্চুরিতে, জ্ঞান মানে বিজ্ঞানের জ্ঞান। তো কতগুলি থিওরি ছিল। একটা হচ্ছে ব্যাকরণের আমল থেকে মনে হতো যে ইনফরমেশন আপনি অ্যাকুমুলেশন করতে 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 এই জ্ঞান বাড়ে। পরে দেখা গেল যে না, এর মধ্যে তো ভুল জ্ঞান অ্যাকুমুলেট হলে আপনার বাড়বে কেমনে। তখন বলা হলো যে জ্ঞান বাই ভেরিফিকেশন বাড়ে, মানে আপনি যেটা পরীক্ষা করেন, পরীক্ষা করে যদি সত্য পান তাহলে সেটা জ্ঞান হয়। কিন্তু কদিন পর দেখা যাচ্ছে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সুতরাং তারা বলল যে জ্ঞান কনজেকচার, আপনি অনুমান করেন একটা জিনিস, তারপরে ভেরিফাই করে যদি দেখেন যে এটা টিকে গেছে তাহলে এটা জ্ঞান। কিন্তু টমাস কুন এসে নতুন একটা বই লিখলো এই শতাব্দীর মাঝামাঝি সময়ে। সে বলল আপনার প্যারাডাইম শিফট, শুনছেন না প্যারাডাইম শিফট, যে আসলে জ্ঞান প্যারাডাইম শিফটের মধ্যে বাড়ে। যেমন ধরেন একসময় মনে করা হয়তো পৃথিবী হচ্ছে সেন্টার, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সেই রকম জ্ঞান সমস্ত পরিমাপ তারা করছে। পরে এসে গ্যালিলিও যখন বলল যে না, পৃথিবী তো সেন্টার না, সেন্টার তো হচ্ছে সূর্য, এই একটা প্যারাডাইম বদলে গেল। তখন এই থিওরিটা দিল যে প্যারাডাইম শিফটের মধ্যে জ্ঞান বাড়ে, এই জ্ঞান বৃদ্ধি করতে হয়। জ্ঞান বলতে তারা বৈজ্ঞানিক জ্ঞান বুঝে, বৈজ্ঞানিক জ্ঞানই আসলে জ্ঞান। অন্য জ্ঞান যেমন ধরেন ফ্যাশনের জ্ঞান কি জ্ঞান? এই জ্ঞানটা সূচনার প্রবল আছে, প্রবলভাবে আছে, এটি পরিবর্তনযোগ্য, কিন্তু এটা কোনো জ্ঞান নয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটা কনস্ট্যান্ট না সেটা কোনো জ্ঞান না, যেটা আপনি ভেরিফাই করে দেখতে পারেন না সেটা কোনো জ্ঞান নয়। এই কারণে আমিনুল ইসলাম ভূঁইয়া সূচনা যখন আমাকে জ্ঞান দেয় তখন আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, আমাদের আয়োজন সবসময় কি জ্ঞান নিয়ে আমাকে এরকম করাটা ঠিক? বলেন, এটা কি জ্ঞান? বিউটিও যে জ্ঞান, এইটা কিন্তু প্লেটো বলছে। প্লেটো একটা বই লিখছে বিউটির উপর, কিন্তু এই বিজ্ঞান আমি পড়তে চাই না। আমিনুল ইসলাম ভূঁইয়া আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আয়োজন শেষ করব, তবে তার আগে যেতে যেতে পাঠক সমাবেশের বেশ কিছু বইয়ের নাম বলে যেতে চাই সূচনা, কারণ আজকে হচ্ছে মেলার 10ম দিন। কিন্তু এই গতকাল আসলে যে বইটি পাঠকের
পছন্দের তালিকায় ছিল এবং সর্বাধিক বিক্রিত হয়েছে। সেই বইয়ের নাম হচ্ছে আগুনের খেলা ও অন্যান্য গল্প, যে বইটা নিয়ে সেদিন আমরা কথা বলেছি। এটি লিখেছেন ফজলুল বারী চৌধুরী এবং সম্পাদনা করেছেন আবুল আহসান চৌধুরী। এবং প্লেটো সক্রেটিস নিয়ে তো কথা বলছিলামই আমরা। এবং তার আগের দিন অর্থাৎ 8 ফেব্রুয়ারি যদি বলি, তাহলে 1000 বছরের বাংলা কবিতা প্রথম খণ্ড, এটি সর্বাধিক বিক্রিত হয়েছে। আমিনুল ইসলাম ভূঁইয়া, এই যে 1000 বছরের বাংলা কবিতা, এটাও পাঠক নিয়ে যাচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে এসে, বিষয়টা কতটা ভালো লাগার? অবশ্যই ভালো লাগার, কারণ কবিতা হচ্ছে তিনজন লোক আছে পৃথিবীতে। একজন হচ্ছে ফিলোসফার, একজন হচ্ছে কবি, আরেকজন হচ্ছে উন্মাদ। এই তিনজন কিনি একই ক্যাটাগরির লোক। কিন্তু এবার আমি আপনাকে বলি, এই যে এখানে আমরা তিনজন আছি, কবি, ফিলোসোফার এবং উন্মাদ। আমরা আর কথা বাড়াবো না, কারণ ঝগড়া হয়ে যেতে পারে, আমাদের শেষ করতে হবে। আপনার কিন্তু এখন হাসাটা ঠিক হয়নি, কারণ বিউটি জ্ঞান। সূচনা শেষ যদি করে দাও। আমিনুল ইসলাম ভাইয়া বলছিলেন প্লেটোর আমাকে নিয়ে একটি বই আছে, বিউটি মানে জ্ঞান, নীল এটা মানুক আর না মানুক। এই আমাদের তর্ক তো চলতেই থাকবে, আর পাঠক সমাবেশ, পাঠকের গল্প যত সময় গড়াবে তত কিন্তু এমন জমজমাট হয়ে উঠবে। আপনারা থাকবেন আমাদের সাথে, আগামীকাল দেখা হবে আবার একই সময়।